হ্যালো বন্ধুরা, আজকে আমরা ইন্ডিয়ান পলিটির উপর একটি নতুন সিরিজ শুরু করতে চলেছি। এটা এক্সাম স্পেশাল ভিডিও সিরিজ। আজকে পার্ট 1। তোমরা তো জানোই ইন্ডিয়ান পলিটির উপর আমরা অলরেডি একটি সিরিজ রান করি, সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটির এমসিকিউ সিরিজ। সেই সিরিজটিও তোমরা দেখতে থাকো, আর সাথে আজকে যে স্পেশাল ভিডিও সিরিজ শুরু করছি এই সিরিজটিও তোমরা দেখতে থাকো। বিসাইডস স্টাডিং এম লক্ষ্মীকান্ত, ঠিক আছে? এম লক্ষ্মীকান্ত পড়ার সাথে সাথে আমাদের এই দুটো সিরিজ তোমরা দেখতে থাকো। তোমাদের প্রিপারেশন খুব ভালো হবে, স্মুথ হবে, তোমরা অনেক বেশি মনে রাখতে পারবে, তোমাদের ব্রেনে অনেক ইম্প্যাক্ট করবে, তোমাদের ভালো রিভিশনও হয়ে যাবে, ঠিক আছে? আজকের যে স্পেশাল ভিডিও সিরিজ, এটার বিশেষত এটাই যে প্রত্যেকটি পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটি পয়েন্টের উপর কোয়েশ্চেন আসতে পারে। তো তোমরা যারা অলরেডি খুব ভালো প্রিপেয়ার্ড তারাও ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখো, যাতে তোমাদের ভালো রিভিশন হয়ে যায়। কেননা অনেক সময় দেখা যায় ছোটোখাটো খুচরো এদিক ওদিক সেদিক কিছু না কিছু পয়েন্ট কিন্তু মিস হয়ে যায়, ঠিক আছে? সেগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর যারা মাত্র প্রিপারেশন শুরু করেছো, ইন দ্য প্রসেস আছো আর কি, তারা তো পুরো ভিডিওটাই দেখো, আর সাথে পারলে নোটও করে নাও, যাতে ফিউচারে তোমাদের হেল্প হয় রিভিশনের জন্য, ঠিক আছে? চলো আর বেশি সময় নষ্ট করবো না, আজকে ভিডিও সিরিজ শুরু করা যাক। স্পেশাল ভিডিও সিরিজ পার্ট 1, ঠিক আছে? ফার্স্ট পয়েন্ট দেখো বন্ধুরা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, who was the first president of India, held the portfolio of food and agriculture as member of the first cabinet of Free India during 1947. তাহলে বন্ধুরা, তোমরা তো জানোই সকলে যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ আমাদের দেশের ফার্স্ট প্রেসিডেন্ট ছিল, ঠিক আছে? কিন্তু তোমরা এটাও সাথে জেনে রাখা উচিত যে আমাদের যে ফার্স্ট ক্যাবিনেট তৈরি হয়েছিল সে ফ্রি ইন্ডিয়ার, সেই ক্যাবিনেটের উনি ছিল ফুড অ্যান্ড এগ্রিকালচার মিনিস্টার, ঠিক আছে? যেরকম তোমরা জানো যে জওয়াহরলাল নেহরু আমাদের ফার্স্ট প্রাইম মিনিস্টার ছিল, সেই ক্যাবিনেটের ফুড অ্যান্ড এগ্রিকালচার মিনিস্টার ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে? নেক্সট পয়েন্ট দেখে নিই। দ্য ফার্স্ট স্পিকার অফ লোকসভা ওয়াজ গণেশ বাসুদেব মাভালাঙ্কার অ্যান্ড দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ওয়াজ হরিলাল জে কানিয়া, ঠিক আছে? নেক্সট পয়েন্ট দেখি। দ্য 61st অ্যামেন্ডমেন্ট to the constitution reduced the voting age from 21 to 18 years. Mission important. Next point দেখি। The emergency provisions of the Indian constitution are enshrined in article 352, 356, 360. তাহলে emergency provisions কি কি? 352 national emergency, 356 এ emergency related to state, আর 360 তে article 360 তে financial emergency, ঠিক আছে? Next point দেখি। The fundamental duties were adopted into the Constitution of India on the recommendation of the Swaran Singh Committee. তাহলে Swaran Singh Committee রিকমেন্ডেশনে ফান্ডামেন্টাল ডিউটিস কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে অ্যাডপ্ট করা হয়েছিল। ফান্ডামেন্টাল ডিউটিসের আর্টিকেল কত? 51A, ঠিক আছে? নেক্সট চলো দেখে নিই বন্ধুরা। The preamble is a summary of the Indian Constitution. প্রিয়াম্বলটা কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন একটি খুব ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? It helps in interpretation of the Constitution. The preamble is non-justiciable, not enforceable through the courts, not a source of power to the legislature, ঠিক আছে? কিন্তু তা সত্ত্বেও preamble is an integral part of the Constitution, ঠিক আছে? preamble হচ্ছে হেল্প করে কনস্টিটিউশনকে ইন্টারপ্রেট করতে, ঠিক আছে? নেক্সট পয়েন্ট দেখি। The 42nd Amendment Act 1976 is called as the mini constitution. এটা সবাই জানো আশা করছি। মিনি কনস্টিটিউশন কাকে বলা হয়? 42nd Amendment Act 1976 এ। The preamble has been amended only once so far. তাহলে preamble কে কিন্তু আজ অবধি একবার মাত্র অ্যামেন্ড করা হয়েছে। তোমরা তো জানোই যে টিল জানুয়ারি 2020 কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে 104 টাইমস অ্যামেন্ড করা হয়েছে, ঠিক আছে? যেরকম এক্সাম্পল দিচ্ছি, 101st অ্যামেন্ডমেন্টটা ছিল রিগার্ডিং জিএসটি, তাই তো? ঠিক একইভাবে প্রিয়াম্বলকে কিন্তু একবার অনলি ওয়ান্স সোফার অ্যামেন্ড করা হয়েছে। আর প্রিয়াম্বলকে কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আন্ডারে অ্যামেন্ড করা হয়েছে? 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আন্ডারে। কি করা হয়েছিল সেই অ্যামেন্ডমেন্টে প্রিয়াম্বলে 3টে নতুন ওয়ার্ডস ইনক্লুড করা হয়েছিল। কি কি? সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি, ঠিক আছে বন্ধুরা? আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। প্রত্যেকটা পয়েন্ট, অনেকে যারা খুব ভালো প্রিপেয়ার্ড, খুব ভালোভাবে তোমরা প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু খুব ইজি মনে হবে কি ভিডিও এটা। কিন্তু আমি অবশ্যই বলবো যে রিভিশন কিন্তু খুব দরকার। তো ছোট ছোট এরকম ভিডিও দেখে নিলে কিন্তু তোমাদের টাইমটা ইউটিলাইজ হবে খুব ভালোভাবে। মানে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমরা কতদূর কি মনে রেখেছো, কতটা প্রোডাক্টিভ হচ্ছে তোমাদের পড়াশোনা, ঠিক আছে?
নেক্সট পয়েন্ট দেখি, ইন দ্য কেশবানন্দ ভারতী কেস। কেশবানন্দ ভারতী কেস কিন্তু বন্ধুরা খুবই একটা ইম্পর্টেন্ট কেস আমাদের কনস্টিটিউশনের, ঠিক আছে। ইন দ্য কেশবানন্দ ভারতী কেস দ্য সুপ্রিম কোর্ট ওপাইন্ড দ্যাট দ্য প্রিয়াম্বল ইজ আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে। কেশবানন্দ ভারতী কেসে সুপ্রিম কোর্ট কি বললো, যে প্রিয়াম্বল আমাদের কনস্টিটিউশনের একটি পার্ট, ঠিক আছে। আর ইন দ্য এলআইসি অফ ইন্ডিয়া কেস 1995 দ্য সুপ্রিম কোর্ট ফার্দার হেল্ড দ্যাট দ্য প্রিয়াম্বল ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে। বুঝতে পারছো তোমরা, কেশবানন্দ ভারতী কেসে কিন্তু ফার্স্ট টাইম এই কোয়েশ্চেনটা অ্যারাইজ করে যে প্রিয়াম্বলকে কি আদৌ আমরা আর্টিকেল 368 এর আন্ডারে অ্যামেন্ড করতে পারি কি পারি না, ঠিক আছে। ফার্স্ট টাইম হিস্টোরিক কেশবানন্দ ভারতী কেসে এই কোয়েশ্চেনটা অ্যারাইজ হয়। It was urged that the preamble cannot be amended as it is not a part of the constitution, ঠিক আছে। এটা বলা হয়েছিল যে preamble cannot be amended because it is not a part of the constitution, কিন্তু তখন সুপ্রিম কোর্ট কি ডিসিশন দেয়, সুপ্রিম কোর্ট ডিসিশন দেয় যে প্রিয়াম্বল ইজ আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে। তাহলে কেশবানন্দ ভারতী কেস 1973 খুব ইম্পর্টেন্ট। তাহলে সুপ্রিম কোর্ট কি বলে, যে সুপ্রিম কোর্ট বলে যে প্রিয়াম্বল ইজ আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, কিন্তু সাথে এটাও বলে যে প্রিয়াম্বল ক্যান বি অ্যামেন্ডেড সাবজেক্ট টু দ্য কন্ডিশন দ্যাট নো অ্যামেন্ডমেন্ট ইজ ডান টু দ্য বেসিক ফিচার্স, ঠিক আছে। বেসিক যে ফিচার্সগুলো প্রিয়াম্বলের সেটাকে অ্যামেন্ড করা যাবে না। ফার্দার এলআইসি অফ ইন্ডিয়া কেস 1995 এ প্রিয়াম্বল যে কনস্টিটিউশনের একটি ইন্টিগ্রাল পার্ট সেটা সুপ্রিম কোর্ট ডিসিশন দেয়, ঠিক আছে। তাহলে ডিফারেন্সটা বুঝলে তোমরা, ফার্স্ট কোয়েশ্চেন অ্যারাইজ করে যে আদৌ অ্যামেন্ড করা যাবে কিনা আন্ডার আর্টিকেল 368, ঠিক আছে। আমরা আর্টিকেল 368 এর ব্যাপারে আরেকটা লাইন দেখবো এখানে। আর্টিকেল 368 কি নিয়ে ডিল করে, আর্টিকেল 368 ডিল করে অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর নিয়ে, ঠিক আছে। তো সেই কোয়েশ্চেনটা ফার্স্ট টাইম অ্যারাইজ করে যে আর্টিকেল 368 এর আন্ডারে আদৌ কি প্রিয়াম্বলকে অ্যামেন্ড করা যেতে পারে, অ্যামেন্ড মানে মডিফাই করা, ঠিক আছে। তো মডিফাই করা যেতে পারে, কেশবানন্দ ভারতী কেসে কোয়েশ্চেনটা ওঠে, ঠিক আছে। কেননা এটা কারণ দেখানো হয় যে প্রিয়াম্বল ইজ নট আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, তাই প্রিয়াম্বলকে অ্যামেন্ড করা যেতে পারে না, কিন্তু তখন সুপ্রিম কোর্ট বলে যে প্রিয়াম্বল ইজ আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। ফার্দার ইন এলআইসি অফ ইন্ডিয়া কেস সুপ্রিম কোর্ট বলে যে প্রিয়াম্বল ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন। আশা করছি আমি বারবার এটা বলছি যাতে তোমরা ভালো করে বোঝো, যারা নতুন দেখছো ইন্ডিয়ান পলিটি নিয়ে, যারা মাত্র প্রিপারেশন শুরু করেছো তাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে, একটু বেশি করে বলছি আমি, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝলে সবাই। নেক্সট পয়েন্টে দেখে নি, হ্যাঁ। দ্য টার্ম ডেমোক্রেসি হ্যাজ বিন ডেরাইভড ফ্রম টু গ্রিক ওয়ার্ডস, নেমলি কি কি, ডেমোক্রেসি কোন দুটো গ্রিক ওয়ার্ড থেকে ডেরাইভ করা হয়েছে, ডেমোস আর ক্রাটিয়া। কি মানে এটা, ডেমোস মানে পিপল আর ক্রাটিয়া মানে রুল, ঠিক আছে। নেক্সট দেখে নি, ইন্ডিয়া বিকেম আ মেম্বার অফ দ্য ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন ইন 1945, ঠিক আছে। 1945 এ ইন্ডিয়া ইউএনওর মেম্বার হয়েছে। চলো নেক্সট দেখি, the ideals of liberty, equality and fraternity in our preamble have been taken from the French Revolution, ঠিক আছে। তাহলে কি দেখলে, আইডিয়ালস অফ লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি আমাদের প্রিয়াম্বলে কোথা থেকে নেওয়া হয়েছে, ফ্রেঞ্চ রিভলিউশন, ঠিক আছে। নেক্সট দেখে নাও, দ্য আইডিয়ালস অফ জাস্টিস, হ্যাঁ, আইডিয়ালস অফ জাস্টিস কি কি, সোশ্যাল, ইকোনমিক আর পলিটিক্যাল, এটা কোথা থেকে নেওয়া হয়েছে, ফ্রম রাশিয়ান রিভলিউশন, ঠিক আছে। ইম্পর্টেন্ট কিন্তু এগুলো সব। Sir Ernest Barker, a distinguished political scientist, described the preamble as a keynote to the Constitution. তাহলে keynote to the Constitution preamble কে বলেছে, স্যার আর্নেস্ট বার্কার, ঠিক আছে। চলো নেক্সট দেখি, পার্ট 4 covers article 36 to 51 wherein directive principles of state policy have been included in the Indian Constitution. তাহলে ডিপিএসপি, হ্যাঁ, ডিপিএসপি কোথায় ইনক্লুডেড, পার্ট 4 এ। পার্ট 4 কতটা কভার করে, আর্টিকেল 36 to 51, ঠিক আছে। এর মধ্যে আর্টিকেল 44টা আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে তাই ইনক্লুড করেছি। তোমাদের তো সব আর্টিকেলই করতে হবে, এই ভিডিওতে সামারি ভিডিও ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা তুলে ধরবো। তো আর্টিকেল 44টা কি নিয়ে ডিল করে, ইউনিফর্ম সিভিল কোড ফর দ্য সিটিজেন্স, ঠিক আছে। এটা কিন্তু স্পেসিফিক্যালি প্রিলিমস এর জন্য বেশি ইম্পর্টেন্ট, যে আর্টিকেল 44 কি নিয়ে ডিল করে, বা ইউনিফর্ম সিভিল কোড ফর সিটিজেন্স কোন আর্টিকেলের আন্ডারে অ্যাসোসিয়েটেড, ঠিক আছে। চলো নেক্সট দেখি, the article dealing with amendment procedure of the constitution is article 368. এই একটু আগে আমরা দেখলাম যে আর্টিকেল 368 নিয়ে কথা বললাম আমরা। তো আর্টিকেল 368 কি নিয়ে ডিল করে, অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে। চলো নেক্সট দেখি, the constitution of India was drafted by the constituent assembly. বন্ধুরা এই স্লাইডটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব মন দিয়ে দেখো। যারা খুব ভালোভাবে পড়েছো তারাও যদি চাও লিখে নিতে পারো,
ঠিক আছে। আর বন্ধুরা আমাদের পলিটি এমসিকিউ সিরিজ যে চলছে সেই এমসিকিউ সিরিজের একটি ইম্পর্টেন্ট ভিডিও ওপরে আমি আই বাটনের লিঙ্কে দিয়ে দিলাম, তোমরা অবশ্যই যারা যারা দেখোনি দেখে নিতে পারো আই বাটনে ক্লিক করে, ঠিক আছে। তাহলে বন্ধুরা এই পয়েন্টটি কি বলছে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ ড্রাফটেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে ড্রাফট করেছে। দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ সেট আপ আন্ডার দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান ডিউরিং 1946। নেক্সট পয়েন্ট দেখি, the Constituent Assembly met for the first time on 9th December 1946. The Constituent Assembly met for the first time on 9th December 1946. খুব মন দিয়ে দেখো, ঠিক আছে। Constituent Assembly কবে ফার্স্ট টাইম মিট করেছে? 9th December 19. Initially there were 9th December 1946. Initially there were 389 members in the Constituent Assembly. কজন মেম্বার ছিল? 389 মেম্বার্স ইনিশিয়ালি ছিল, কিন্তু মুসলিম লীগ বয়কট করায় ফার্স্ট মিটিং 9th December 1946 এ কয়জন মেম্বার অ্যাটেন্ড করেছে? 211 members, ঠিক আছে। চলো নেক্সট দেখি, ডক্টর সচিদানন্দ সিনহা, the oldest member, was elected as the first temporary president of the assembly following the French practice on 9th December 1946. তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যখন ফার্স্ট মিট করলো 9th December 1946 এ, তখন ডক্টর সচিদানন্দ সিনহা বিং দ্য ওল্ডেস্ট মেম্বার, ওনাকে ফার্স্ট টেম্পোরারি প্রেসিডেন্ট হিসেবে ইলেক্ট করা হলো ফলোইং দ্য ফ্রেঞ্চ প্র্যাকটিস, ঠিক আছে। আর দুদিন পর লেটার on 11th December 1946 Dr. Rajendra Prasad was elected as the president of the Constituent Assembly. আর সাথে দুজন ভাইস প্রেসিডেন্টও ইলেক্ট করা হলো, ঠিক আছে। টু ভাইস প্রেসিডেন্টস, এটা কিন্তু মনে রাখবে, কে এইচ.সি. মুখার্জি অ্যান্ড ভি.টি. কৃষ্ণমাচারি, ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সট পয়েন্ট দেখি, দ্য ড্রাফটিং কমিটি ওয়াজ সেট আপ অন দ্য 29th of August 1947. খুব ইম্পর্টেন্ট, ড্রাফটিং কমিটি কবে সেট আপ করা হয়েছিল? 29th of August 1947 এ, ঠিক আছে। কে চেয়ারম্যান ছিল ড্রাফটিং কমিটির? বি.আর. আম্বেদকর। ড্রাফটিং কমিটিতে কয়জন মেম্বার ছিল? 7 মেম্বার্স। তারা কারা? এক হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর, উনি তো চেয়ারম্যানই ছিল। নেক্সট হচ্ছে এন গোপালাস্বামী আয়াঙ্গার, থার্ড আল্লাদি কৃষ্ণাস্বামী আয়ার, ফোর্থ ডক্টর কে এম মুন্সি, ফিফথ সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ, সিক্সথ এন মাধবা রাও। উনি রিপ্লেস করেছিল বি.এল. মিত্তরকে, হু রিজাইন্ড ডিউ টু ইল হেলথ। তাহলে এন মাধবা রাও কাকে রিপ্লেস করেছিল? বি.এল. মিত্তরকে, হু রিজাইন্ড ডিউ টু ইল হেলথ। আর লাস্ট যে সেভেন্থ, উনি হচ্ছে টি.টি. কৃষ্ণমাচারি, হি রিপ্লেসড ডিপি খেতান, হু ডাইড ইন 1948, ঠিক আছে। তাহলে তোমাদের ক্লিয়ার যে ড্রাফটিং কমিটিতে 7 মেম্বার্স ছিল, ঠিক আছে। এবার দেখো, দ্য কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড অন 26th November 1949 and the constitution came into force on 26 January 1950. কোয়েশ্চেন্স গুলো যখন থাকবে এমসিকিউ প্যাটার্নে, সে প্রিলিমসেই হোক কি মেইনসে, খুব মাইনিউটলি দেখবে কিন্তু তোমরা কোয়েশ্চেন্স গুলো, ঠিক আছে। কি চেয়েছে? কনস্টিটিউশন অ্যাডপশনের ডেট চেয়েছে, না কনস্টিটিউশন কেম ইনটু ফোর্স সেই ডেট চেয়েছে, না কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কবে মিট করেছে সেই ডেট চেয়েছে, ঠিক আছে। এগুলো কিন্তু খুব মাইনিউটলি কোয়েশ্চেন গুলো দেখবে, তারপর অ্যান্সার করবে, তাড়াহুড়ো কিন্তু অ্যান্সার করবে না। তারপর দেখো, ইট টুক 2 years 11 months and 18 days by the Constituent Assembly to prepare the Constitution of India, ঠিক আছে। 2 বছর 11 মাস 18 দিন। কোনো জায়গায় বন্ধুরা দেখবে যে 2 years 11 months 17 days লেখা আছে, কিন্তু 2 years 11 months 18 days আমি এটা এম লক্ষ্মীকান্ত থেকে নিয়েছি, ঠিক আছে। এখানে 2 years 11 months 18 days এম লক্ষ্মীকান্তে মেনশন করা আছে। তো it took 2 years 11 months and 18 days by the Constituent Assembly to prepare the Constitution of India. 2 years 11 months 18 days, এটা তোমরা কিভাবে ক্যালকুলেট করতে পারবে? দেখো, 9th December 1946 এ যখন ফার্স্ট মিট করলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তো কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে ড্রাফট করেছে। তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফার্স্ট মিট করেছে 9th December 1946 এ, আর কনস্টিটিউশন অ্যাডপ্ট করা হয়েছে 26th November 1949 এ। তাহলে তোমরা এইখান থেকে যদি এই ডেটটাকে ক্যালকুলেট করো, তাহলে দেখবে 2 years 11 months 18 days আসছে, তাই না? তাহলে একটু ক্লিয়ার তোমাদের। এইবার দেখো, দ্য টোটাল এক্সপেন্ডিচার ইনকার্ড অন মেকিং দ্য কনস্টিটিউশন অ্যামাউন্টেড টু ₹64 লাখ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কোয়েশ্চেন আসতেই পারে যে কনস্টিটিউশনকে প্রিপেয়ার করার জন্য টোটাল এক্সপেন্ডিচার কত ইনকার করা হয়েছিল। তাহলে অ্যান্সার হবে 64 lakhs, ঠিক আছে। আশা করছি সবাই বুঝে গেলে। খুব ইম্পর্টেন্ট স্লাইড ছিল কিন্তু এটা বন্ধুরা। তোমাদের যদি ভালো লাগছে ভিডিওগুলো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক করতে ভুলবে না। আমরা তাহলে মোটিভেশন পাই। তোমাদের লাইক কমেন্টের কিন্তু আমাদের খুব প্রয়োজন, যাতে আমরা মোটিভেটেড হয়ে তোমাদের জন্য ভালো ভালো ভিডিওস প্রেজেন্ট করতে পারি। তোমরা যাতে বইয়ের সাথে সাথে আমাদের ভিডিওসগুলো দেখে খুব ভালো করে রিভাইজ করতে পারো, খুব ভালো করে পাওয়ারফুল একটা প্রিপারেশন নিতে পারো। আমাদের কিন্তু একটাই লক্ষ্য, তোমাদেরকে হেল্প করা টু অ্যাচিভ ইউর গোল ইন ওয়ান অ্যাটেম্প্ট, ঠিক আছে। আর বন্ধুরা, এখানে তোমাদেরকে অনুরোধ করবো
যারা যারা আমাদের নতুন ভিউয়ার্স, যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনও প্রেস করবে, ঠিক আছে? তাহলে তোমরা আপডেটেড ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবে। আর বন্ধুরা, প্লে লিস্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। ফেসবুক পেজও ভিজিট করো, যারা যারা এখনো করোনি ফেসবুক পেজে ভিজিট করে একটু লাইক করে দিও, ঠিক আছে? আমাদের সাথে থাকো, আমরাও তোমাদের পাশে থাকবো। আর মক টেস্টের ব্যাপারেও এখানে একটু বলে দিই যে ডিসেম্বরে মেইনস, WBCS মেইনস, আমরা নভেম্বরের বিগিনিংয়ে মক টেস্ট শুরু করবো মেইনসের। আর প্রিলিমসের জন্য, প্রিলিমস তো ফেব্রুয়ারিতে, আমরা ডিসেম্বরের বিগিনিংয়ে প্রিলিমসের মক টেস্ট শুরু করবো, ঠিক আছে? তোমরা আপাতত আমাদের ভিডিওসগুলো দেখতে থাকো আর খুব ভালো করে প্রিপেয়ার করতে থাকো। চলো দেখে নিই নেক্সট পয়েন্ট কি বলছে। ফিউ ফাংশনস পারফর্ম বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আর, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে ড্রাফট করেছে, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কিছু ফাংশনস কি কি ছিল, কি কি ফাংশনস পারফর্ম করেছিল। এক হচ্ছে ইট র্যাটিফাইড ইন্ডিয়াস মেম্বারশিপ অফ দ্য কমনওয়েলথ ইন মে 1949। আবার কি করেছে, ইট অ্যাডপ্টেড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অন জুলাই 22, 1947, ঠিক আছে? ইম্পর্টেন্ট কিন্তু খুব। নেক্সট দেখো, ইট অ্যাডপ্টেড দ্য ন্যাশনাল অ্যানথেম অ্যান্ড দ্য ন্যাশনাল সং অন জানুয়ারি 24, 1950, আর ইট ইলেক্টেড ডক্টর রাজেন্দ্র প্রসাদ অ্যাজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অন জানুয়ারি 24, 1950, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট পয়েন্টগুলো। নেক্সট দেখো, দ্য সুপ্রিম কোর্ট under Article 32 and the High Courts under Article 226 can issue the writs of habeas corpus, mandamus, prohibition, certiorari, and quo warranto. These writs are borrowed from English law where they are known as prerogative writs. এই ব্যাপারে বন্ধুরা আমরা কিছু ডিসকাস করব, তার আগে নেক্সট পয়েন্টটাকে একটু দেখে নিই। নেক্সট পয়েন্টটা কি বলছে, ফান্ডামেন্টাল রাইটস ইন ইন্ডিয়া আর গ্যারান্টিড বাই রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস, ঠিক আছে? এইবার দেখো বন্ধুরা, ডক্টর B.R. আম্বেদকর কি বলেছে, উনি বলেছে যে আর্টিকেল 32 ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন। কেন? বিকজ দিস ইজ অ্যান আর্টিকেল উইদাউট হুইচ দিস কনস্টিটিউশন উড বি আ নালিটি। ইট ইজ দ্য ভেরি সোল অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য ভেরি হার্ট অফ ইট। তাহলে বন্ধুরা এখানে একটা জিনিস দেখো, এই যে দেখছো তোমরা রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস, ঠিক আছে? এই রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস কিন্তু হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। ফান্ডামেন্টাল রাইটসকে প্রোটেক্ট করার গ্যারান্টি দেয় এই রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস, ঠিক আছে? ফান্ডামেন্টাল রাইটস তো কনস্টিটিউশনে মেনশন করে দিয়েছে যে এই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস, কিন্তু ফান্ডামেন্টাল রাইটসকে প্রোটেক্ট তো করতে হবে, ঠিক আছে? তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, হঠাৎ করে একটি পুলিশের ভ্যান থেমে তোমাকে তুলে নিল বিনা কোনো কারণে, তো তোমার তো একটা রাইট আছে, ঠিক আছে? তার সত্ত্বেও তোমাকে তুলে নিল, তাহলে এইবার তোমাকে কে প্রোটেক্ট করবে? এই রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস তোমার রাইটকে প্রোটেক্ট করবে, যাতে তোমার বিনা দোষে তোমাকে গ্রেপ্তার না করতে পারে। মানে আমি এটা একটা শর্ট এক্সাম্পল দিলাম, ছোট একটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে? তাহলে আশা করছি বুঝতে পারছো ব্যাপারটা, যে ফান্ডামেন্টাল রাইটসকে এফেক্টিভলি এনফোর্স করার জন্য এই রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস তৈরি করা হয়েছে, ঠিক আছে? Article 32 confers the right to remedies for the enforcement of the fundamental rights of an aggrieved citizen. আশা করছি বুঝতে পারছো। দেখো, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস এর আন্ডারে 4টে প্রভিশন আছে, যার মধ্যে একটি প্রভিশন হচ্ছে the Supreme Court shall have power to issue directions or orders or writs for the enforcement of any of the fundamental rights. The writs issued may include habeas corpus, mandamus, prohibition, certiorari, and quo warranto. তো একইভাবে আর্টিকেল 226 এরও একটা প্রভিশন আছে। আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে ফান্ডামেন্টাল রাইটসগুলোকে প্রোটেক্ট করার জন্য রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস তৈরি করা হয়েছে। রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস এর আন্ডারে 4টে প্রভিশন আছে, যার মধ্যে একটি প্রভিশন হচ্ছে যে সুপ্রিম কোর্ট ক্যান ইস্যু রিটস ফর দ্য এনফোর্সমেন্ট অফ এনি অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। রিটস কয় প্রকার তোমরা দেখে নিলে, হ্যাবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টিউরারি অ্যান্ড quo warranto। আমরা রিটস নিয়ে একটা ছোট করে আলাদা ভিডিও করব, যেখানে আমরা ডিটেল ডিসকাশন করব রিটস এর ব্যাপারে, ঠিক আছে? যে হ্যাবিয়াস কর্পাস কি, ম্যান্ডামাস কি, প্রহিবিশন কি, এইভাবে, ঠিক আছে? সবগুলো জিনিস ডিসকাস করব। তাহলে তোমরা বুঝতে পারলে এই জায়গাটা, ব্যাপারটা। যারা নতুন ইন্ডিয়ান পলিটি নিয়ে পড়াশোনা করছো, WBCS এর জন্য প্রিপেয়ার করছো, তাদেরও আশা করছি বুঝতে অসুবিধা হচ্ছে না যে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস হচ্ছে দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। কেননা এই রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস আমাদের ফান্ডামেন্টাল রাইটকে এফেক্টিভলি এনফোর্স করার পাওয়ার দেয়, ঠিক আছে? আমাদের ফান্ডামেন্টাল রাইটস যেন কেউ ভায়োলেট না করতে পারে, ঠিক আছে? দেখো, বিফোর 1950 only the high courts of Calcutta, Bombay and Madras had the power to issue the writs. দেখো,
হাইকোর্ট সুপ্রিম কোর্ট তো রিট ইস্যু করতেই পারেই, তাছাড়া বিফোর 1950 হাইকোর্ট অফ ক্যালকাটা, বম্বে অ্যান্ড মাদ্রাস শুধুমাত্র এই তিনটে হাইকোর্ট রিট ইস্যু করতে পারত, কিন্তু আর্টিকেল 226 নাও এম্পাওয়ার্স অল দ্য হাইকোর্টস টু ইস্যু দ্য রিটস। আর তোমরা তো দেখলেই যে দিস রিটস আর বরোড ফ্রম ইংলিশ ল ওয়্যার দে আর নোন অ্যাজ প্রেরোগেটিভ রিটস। ঠিক আছে, আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয়ে থাকে জানিও, আমরা আবার যখন রিটস নিয়ে ভিডিও বানাবো তখন আরো ভালো করে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্ট দেখে নিই। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ইজ আ নন মেম্বার। দেখো অ্যাটর্নি জেনারেল কিন্তু নন মেম্বার, মানে উনি নন মেম্বার অফ দ্য পার্লামেন্ট, উনি কিন্তু পার্লামেন্টের কোনো মেম্বার না, তা সত্ত্বেও উনার রাইট আছে টু অ্যাড্রেস দ্য পার্লামেন্ট। ঠিক আছে, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ইজ আ নন মেম্বার অফ দ্য পার্লামেন্ট বাট হ্যাজ দ্য রাইট টু অ্যাড্রেস ইট। He can also participate in the proceedings of both the houses of the parliament। ঠিক আছে, পার্টিসিপেট করতে পারে অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে, অ্যাটর্নি জেনারেল কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ পোস্ট আমাদের দেশে। ঠিক আছে, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। বন্ধুরা আজকের মতো লাস্ট খুব ইজি পয়েন্ট রেখেছি লাস্টে, সবাই জানো আশা করছি। অর্ডিনারি বিল ক্যান বি ইন্ট্রোডিউসড ইন বোথ দ্য হাউসেস অফ পার্লামেন্ট। অর্ডিনারি বিল দুটো হাউসেই ইন্ট্রোডিউস করা যেতে পারে, কিন্তু মানি বিল can only be introduced in the lower house, that is Lok Sabha। তো মানি বিল তোমরা দেখলে যে can only be introduced in the Lok Sabha, কিন্তু অর্ডিনারি বিল can be introduced in both the houses of the parliament। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি তোমরা পুরো দেখলে সেই জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদের। পুরো এভাবেই ভিডিও যদি দেখো তোমাদের হেল্প হবে, পরীক্ষার আগে ভালো করে রিভাইজ করে নিও। আর আবারও বলবো, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক আর কমেন্ট করো, আর নতুন ভিউয়ার্সদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকন অবশ্যই করে প্রেস করবে যাতে আমাদের আপডেটেড ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আশা করছি আমাদের ভিডিওগুলো তোমাদের প্রিপারেশনকে বুস্ট করতে হেল্প করছে। তোমরা আমাদের পাশে থাকো, আমরা তোমাদের জন্য ভালো ভালো ভিডিওস নিয়ে আসতে চাই, আরও অনেক ভিডিওস নিয়ে আসবো। আর ইন্ডিয়ান পলিটির এই স্পেশাল ভিডিওটি কন্টিনিউ করবো। ঠিক আছে, তোমরা তাহলে ভালো করে পড়তে থাকো বন্ধুরা। ঠিক আছে, অল দ্য বেস্ট। চলো, থ্যাংক ইউ, বেস্ট উইশেস ফর ইউর প্রিপারেশন।